সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আজকের ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সবাই যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা তাহলে ক্লাসটা সরাসরি শুরু করে দিই। তোমরা নিশ্চয়ই জানো আমরা দশম অধ্যায় পড়ছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের একদমই শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকেই হচ্ছে এটা লাস্ট ক্লাস। তোমরা বোর্ডে একটু দেখবে যে আজকে আমি লিখে রেখেছি, আজকে ক্লাসটা হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাদান নিয়ে। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্লিজ একটু জানিয়ে দাও যে আজকে কথাটা কি স্পষ্ট আছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও প্লিজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। দশম অধ্যায়ের উপরে আমরা বেশ কয়েকটি ক্লাস করে ফেলেছি, বেশ অনেক কয়েকটাই ক্লাস হয়েছে। তো যারা নিয়মিত ক্লাসটি করেছো তারা হচ্ছে আজকের টপিকটা ভালো করে বুঝবে। যারা স্কিপ করে গেছো তারা হচ্ছে আমাদের তো পেজে ক্লাসগুলো থেকেই যায়, যারা কোনোভাবে মিস করে গেছো তারা তোমরা ক্লাসগুলো করে নিবে। তো আমরা আগে হচ্ছে মানবদেহের প্রতিরক্ষার যে বিভিন্ন স্তরগুলো আছে সেগুলো পড়েছি। তারপর হচ্ছে অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডি কিভাবে কাজ করে, অ্যান্টিবডি জিনিসটা কি, অ্যান্টিজেন কি, প্যাথোজেন কি, এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করেছি। তারপরে অর্জিত প্রতিরক্ষা, সহজাত প্রতিরক্ষা, এই জিনিসগুলো যদি না বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা বোঝাটা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা অলরেডি লিখেছি, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। প্রথমে আমাদের জানতে হবে ভ্যাকসিনটা কি। দেখো, আমরা জানি যে আমাদের দেহে বিভিন্নভাবে রোগ জীবাণু প্রবেশ করে থাকে, তাই না? তো এই রোগ জীবাণু প্রবেশ করলে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। সেই জীবাণুটাকে বা প্যাথোজেনটাকে ধ্বংস করার জন্য দেহে অ্যান্টিবডি তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে বেশ কিছু মারাত্মক রোগ আছে, যে রোগগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আমরা বাইরে থেকে ইনজেকশন আকারে, ছোটোবেলায় তোমরা দেখে থাকবে যে কোনো নিউবর্ন বেবিরাই কি করে যে তাদেরকে টিকাদান, বাংলাদেশে একটা কর্মসূচি আছে ইপিআই প্রোগ্রাম, ইপিআইটা আমি পরে বলছি, সেটা হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করার জন্য তোমার টিকা আকারে বেশ কিছু টিকা আমাদের ছোটোবেলাতেই দেওয়া হয়ে থাকে এবং ছোটোবেলায় টিকার একটা কার্ডও করে দেওয়া হয়ে থাকে। তো টিকা জিনিসটা তাহলে কি, তাই না? টিকা জিনিসটা হচ্ছে এই যে আমরা অ্যান্টিজেন বলি, অ্যান্টিজেনই বলো বা মাইক্রোবস বলো বা জীবাণু বলো, সেই জীবাণুটাকেই কি করা হয় বিভিন্ন পদ্ধতিতে, হয় নিষ্ক্রিয় করে অথবা শক্তি কমিয়ে অথবা তাদেরকে হচ্ছে তাদের দেহের কোনো একটা অংশ নিয়ে সেটা সাসপেনশন আকারে টিকা হিসেবে আমাদের দেহে প্রবেশ করানো হয়, যাতে ওই রোগগুলো দেহের ভেতরে মানে দেহে আক্রমণ করার আগে থেকে আমাদের দেহ সেগুলো চিনে রাখে। কি হয়, রোগগুলো মানে আমাদের যে মারাত্মক রোগগুলো আছে যেগুলো টিকা সাধারণত আমরা নিয়ে থাকি, যেমন হচ্ছে পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, এই ধরনের রোগগুলো যাতে না হয় তার জন্য আগে থেকে আমরা কি করে থাকি, ভ্যাকসিন নিয়ে থাকি, তাই না? ভ্যাকসিন নিলে কি হবে, ওইগুলোর এগেনস্টে আমাদের শরীরের অভ্যন্তরে অ্যান্টিবডি ক্রিয়েট হবে। কিন্তু যে জিনিসটা শরীরে প্রবেশ করানো হয় সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর না, বাট আমাদের দেহের যে ইমিউন সেলগুলো আছে সেই ইমিউন সেলগুলো ওই জীবাণুগুলোকে শনাক্ত করে এবং সেগুলোর এগেনস্টে অ্যান্টিবডি ক্রিয়েট করে, এবং পরবর্তীতে যদি আক্রমণ হয়, ওই জীবাণুগুলো আক্রমণ করে, তাহলে কি হয়, আমাদের শরীরে আর কোনো সমস্যার সৃষ্টি হয় না। এই জন্যই মেইনলি ভ্যাকসিন নেওয়া হয়ে থাকে। তাহলে আমরা যদি প্রথমে ভ্যাকসিন বা টিকা, ভ্যাকসিন বা টিকা এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে এইভাবে বলতে পারি, রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণুর নির্যাস বা জীবাণু সৃষ্ট পদার্থ থেকে উৎপন্ন যেই সকল পদার্থ অ্যান্টিজেনের মতো আচরণ করে, ফলে দেহের অভ্যন্তরে কি হয়, তোমার দেহে অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপনা জাগায় এবং দেহকে ওই সব রোগের বিরুদ্ধে অনাক্রম্য করে তোলে, তাকে বলা হয় ভ্যাকসিন বা টিকা। কোনো একটা জীবাণুকে বা জীবাণুর নির্যাস যদি দেহের ভেতরে প্রবেশ করানো হয় তারা অ্যান্টিজেনের মতো কাজ করে। ঠিক আছে,
অ্যান্টিজেনের মতো কাজ করলে কি হয়, তাদের এগেনস্টে দেহের ভেতরে অ্যান্টিবডি তৈরি হয় এবং এগুলো কি করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এই জিনিসটাকে মেইনলি বলা হচ্ছে ভ্যাকসিন বা টিকা। এটা মুখস্থ করার কিছু নাই, জিনিসটা জাস্ট বুঝে নাও, ঠিক আছে? এই ভ্যাকসিন এটা কিন্তু সংজ্ঞা আকারে আসে, 2019 সালে ঢাকা বোর্ডে এটা এসেছে। তাহলে এটা তোমাদের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ভ্যাকসিন বা টিকা কি, 1 নম্বরের জন্য প্রশ্ন এসে থাকে। তো ভ্যাকসিন বা টিকা আমরা জানলাম। এখন এই ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকেই বলা হয়, যে ভ্যাকসিন যে পদ্ধতিতে দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকেই বলা হয় ভ্যাকসিনেশন। তাহলে কি বলা হয়, ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকে বলা হয় ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশনকে আবার ইনোকুলেশন, এই টার্মটা একটু জেনে রাখবে, ইনোকিউলেশন। সাধারণভাবে ভ্যাকসিনেশনটা ইনোকুলেশন নামেও পরিচিত, ইনোকিউলেশন নামেও পরিচিত। তাহলে আমাদের একটু জানতে হবে। তাহলে আশা করি টিকা কি এবং ভ্যাকসিনেশনটা কি, এটার বাংলাটা সেভাবে, টিকা দেওয়া, ভ্যাকসিনেশনটা হচ্ছে টিকা দেওয়া। শুধু ভ্যাকসিন মানে হচ্ছে টিকা, আর ভ্যাকসিনেশন মানে টিকা দেওয়ার যে পদ্ধতি, এটা ইনোকুলেশন নামেও পরিচিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই যে ভ্যাকসিনেশন, ভ্যাকসিন শব্দটা কোথা থেকে এসেছে, আর ভ্যাকসিনেশন কথাটা উচ্চারণ করতে গিয়ে যে বিজ্ঞানীটার নাম সর্বপ্রথম মনে আসে, তার নাম হচ্ছেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এই ভ্যাকসিনেশন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। ভ্যাকসিন শব্দটা কোথা থেকে এসেছে এটা একটু জেনে নিই। ভ্যাক কথাটির অর্থ হচ্ছে কাউ বা গরু। ওকে, এই ভেস কথাটার অর্থ হচ্ছে কাউ বা গরু। তো ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1796 সালে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এটা প্রায়ই তোমার এমসিকিউতে আসে। ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে গরুর যে গো বসন্ত হয়, সেই গো বসন্তের ভাইরাস ব্যবহার করে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। গুটি বসন্তের টিকা। তাহলে এডওয়ার্ড জেনারকেই বলা হয় মোটামুটিভাবে ভ্যাকসিনের জনক আর কি। এডওয়ার্ড জেনার 1796 সালে এই গো বসন্তের ভাইরাস ব্যবহার করে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। সালটা, বিজ্ঞানীর নামটা এবং কোন টিকাটা আবিষ্কার করেছেন সেটা একটু মনে রাখা খুবই জরুরি। তো গুটি বসন্তের টিকা আবিষ্কার হওয়ার পর থেকেই মোটামুটি একটা নতুন দিগন্তের সূচনা হয়। দেখো, মানুষ যে সকল মারাত্মক রোগে মারা যাচ্ছিল, সেই সকল এখান থেকেই মূলত টিকা আবিষ্কারটা আস্তে আস্তে শুরু হয়। তাহলে আমরা এই ইতিহাসটা একটু জানলাম। এবার ধরো, এই যে ভ্যাকসিনটা, এটা কিভাবে প্রস্তুত করা হয় বা এটা কয় ধরনের হতে পারে, এবার আমরা সেই জিনিসটা একটু জানবো। উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে আমাদের এই ভ্যাকসিনটা 5 ধরনের হয়ে থাকে। মোটামুটিভাবে তোমাদের বইয়ে যেটা আছে সেটাই আমরা পড়বো আর কি। 5 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে, দেখো টিকাগুলো কিভাবে প্রস্তুত করা হয়, জীবাণু দিয়েই সেটাকে বিভিন্নভাবে প্রসেস করে আমাদের বিভিন্ন মারণঘাতী রোগের টিকা প্রস্তুত করা হয়, যাতে আমাদের দেহ ভবিষ্যতে ওই সমস্ত রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তুলতে পারে এবং আরও সুদৃঢ় করতে পারে। তো 1 নম্বরটা হচ্ছে নিষ্ক্রিয়। দুইটা নামই মনে রাখতে হবে, ইংলিশ বাংলা দুটাই। নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড, এটা আবার কি জিনিস, তাই না? নিষ্ক্রিয় বা ধরো কোনো একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া, কোনো একটা ধরো ব্যাকটেরিয়া, এটার বিভিন্ন ফ্লাজেলা আছে, অথবা ভাইরাসের তো সেরকম কোনো আকৃতি নেই, বিভিন্ন আকৃতির হতে পারে। সেই ভাইরাস অথবা ব্যাকটেরিয়াকে কি বলা হয়েছে, নিষ্ক্রিয় করে। কিভাবে নিষ্ক্রিয় করে, সেটা হতে পারে বিভিন্ন রাসায়নিক, যেমন ফরমালিন বা ফর্মালডিহাইড, তারপরে ধরো রেডিয়েশন, তাপ, এই সমস্ত জিনিস দিয়ে
এই জীবাণুটাকে কি করা হয়, নিষ্ক্রিয় করে ফেলা হয়, এই জীবাণুগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা হয়। ওকে, সেই জীবাণুকে নিষ্ক্রিয় করার পর এইগুলোকে সাসপেনশন আকারে ইনজেকশনের মাধ্যমে আমাদের দেহে পুশ করা হয়। ঠিক আছে, এখানে আর যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটা কিসে কোন কোন রোগের জন্য তৈরি করা হয়, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। একটু মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ আসে। ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস বি, আর হচ্ছে র্যাবিস হচ্ছে জলাতঙ্ক। ঠিক আছে, তাহলে যে সকল অণুজীবকে বা অ্যান্টিজেনকে, সেটা হতে পারে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, তাদেরকে বিভিন্ন ধরনের বিকিরণ অথবা রাসায়নিক অথবা তাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে নিষ্ক্রিয় করে, এমনভাবে নিষ্ক্রিয় করা হয় যাতে এগুলো দেহের ভেতরে প্রবেশ করলে পরে কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, কিন্তু দেহ এদেরকে বিজাতীয় প্রোটিন হিসেবে চিহ্নিত করে তার এগেনস্টে অ্যান্টিবডি ক্রিয়েট করে। কোন কোন রোগের বিরুদ্ধে এই টিকাটা ব্যবহার করা হয়, এই নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড, এটা অবশ্যই মনে রাখতে হবে। একটু খেয়াল করো, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস বি আর হচ্ছে র্যাবিস তো তোমরা জানোই জলাতঙ্ক রোগের জন্য। তাহলে 1 নম্বরটা গেল। এরপর আসো 2 নম্বর হচ্ছে শক্তি হ্রাস। এরপরে হচ্ছে শক্তি হ্রাস বা অ্যাটিনুয়েটেড শক্তি হ্রাস, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, যে জীবাণুটা, যে অ্যান্টি ভাইরাস অথবা ব্যাকটেরিয়া বা যে কোনো প্যাথোজেন হোক না কেন, সেটাকে কি করা হয়, শক্তিটাকে হ্রাস করে দেওয়া হয়। অর্থাৎ তার যেই শক্তিটার বলে সে রোগ সৃষ্টি করত, সেটাকে কি করা হয়, কমিয়ে ফেলা হয়। এই ক্ষেত্রে কিন্তু জীবাণুটা জীবিত থাকে একমাত্র এইটার মধ্যেই। এই শক্তি হ্রাস যে ভ্যাকসিন তৈরি করা হয়, যে টিকাটা প্রস্তুত করা হয়, এই ক্ষেত্রে জীবাণুটা হচ্ছে জীবিতই থাকবে। হয়তো তার যেই প্রোটিনগুলো, ধরো 2টা প্রোটিন হচ্ছে রোগ সৃষ্টির জন্য দায়ী, এই 2টা প্রোটিনকে কি করা হবে, নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই শুধুমাত্র তার মানে তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে, তার শক্তিটাকে কমিয়ে ফেলা হবে। ফলে কি হবে, ওই ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা আর কি করতে পারবে না, রোগ সৃষ্টি করতে পারবে না। তো এইভাবে যেই ভ্যাকসিন তৈরি করা হয় সেটাই হচ্ছে শক্তি হ্রাস ভ্যাকসিন, বা এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাটিনুয়েটেড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন শক্তি হ্রাস ভ্যাকসিনটা কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে, এটা হচ্ছে মিজেলস বা হাম, তারপরে হচ্ছে মাম্পস, মিজেলস বা হাম, তারপরে হচ্ছে মাম্পস, জল বসন্ত, টাইফয়েডের জন্য জানো তোমরা একটা ব্যাকটেরিয়া দায়ী, যে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটাকে কি করা হয়, শক্তি হ্রাস করে সেটা টিকা আকারে দেহের ভেতরে প্রবেশ করানো হয়। তাহলে শক্তি হ্রাসটা কি বুঝতে পেরেছো আশা করি। মিজেলস বা হাম, মাম্পস, জল বসন্ত, টাইফয়েড ইত্যাদি রোগের টিকা তৈরি করা হয় এই অ্যাটিনুয়েটেড বা শক্তি হ্রাস এই ভ্যাকসিন দ্বারা। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার হচ্ছে টক্সয়েড। আচ্ছা, টক্সিন মানে হচ্ছে বিষ। কিছু কিছু প্যাথোজেন আছে যেগুলো কি করে, যেগুলো হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এবং এগুলো রোগ সৃষ্টির জন্য দায়ী। তো সেই সকল ব্যাকটেরিয়াটা, ধরো এটা কোনো রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, সেই রাসায়নিক পদার্থগুলোকে ক্ষরণটাকে বন্ধ করে দেওয়া হয়।
তাহলে যেই সকল টক্সিন বা বিষাক্ত পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর, সেই ক্ষতিকর রাসায়নিক পদার্থের ক্ষরণটাকে বন্ধ করে দেওয়া হয় প্রসেসিং করে করে সেটা দিয়ে হচ্ছে ভ্যাকসিন তৈরি করা হয়। সেই ভ্যাকসিনটা হচ্ছে কি তাহলে? টিটেনাস, ডিপথেরিয়া, একটু মনে রাখতে হবে, টিটেনাস, ডিপথেরিয়া ইত্যাদি রোগের টিকা এই টক্সয়েড ভ্যাকসিন থেকে প্রস্তুত করা হয়। এরপর আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সাব ইউনিট। সাব ইউনিটটা কি জিনিস? সাব ইউনিটটা হচ্ছে সাব ইউনিট মানে কোনো একটা জিনিসের কিছু অংশ নিয়ে। তাহলে এটা বোঝাই যাচ্ছে, তবে এটা যদি রোগ সৃষ্টিকারী জীবাণু হয়, এই জীবাণুর পুরো অংশটা নয়, পুরো অংশটা না নিয়ে এই জীবাণুর কোনো একটা অংশবিশেষ নিয়ে সেই অংশটা দিয়ে যদি টিকা বা ভ্যাকসিন প্রস্তুত করা হয়, সেই ধরনের ভ্যাকসিনকে বলা হয় সাব ইউনিট ভ্যাকসিন। সাব ইউনিট ভ্যাকসিনের উদাহরণ কি? এটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, আর হচ্ছে তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আর হচ্ছে এইচপিভি। সংক্ষেপে লিখলাম যেহেতু আসছে না, হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, এই দুটো ভ্যাকসিনটা হচ্ছে সাব ইউনিট থেকে তৈরি হয়, সাব ইউনিট ভ্যাকসিন থেকে তৈরি হয়। লাস্টেরটা হচ্ছে কনজুগেট। কনজুগেট মানে বোঝাই যাচ্ছে হচ্ছে সংযুক্ত, অর্থাৎ কোনো একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার কিছু অংশ এবং অন্য একটা প্রোটিন অংশ, ধরো এটা একটা অংশ, অন্য একটা প্রোটিনের অংশ, অন্য একটা ভাইরাসের প্রোটিনের অংশ যদি একত্রিত হয়, যখন একত্রিত অবস্থায় থাকে তখন এই অংশটা কোনো রোগ সৃষ্টি করতে পারে না। হ্যালো, হ্যাঁ 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 বলেন। ও 6 তলায় আসেন। হ্যাঁ 6 তলায়। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি তো, আপনি ওই যে ওই ইয়ের কাছে একটু অপেক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ, ওপরে আসেন, ওপরে আসে অপেক্ষা করেন, ঠিক আছে? আচ্ছা, মাসি একটু খুলে দাও তো দরজা গিয়ে। দুইটা যদি সংযুক্ত অবস্থায় থাকে তাহলে সেই সংযুক্ত অংশটা কোনো রোগ সৃষ্টি করতে পারে না। তো এরকম সংযুক্ত কোনো ভ্যাকসিন দিয়ে সংযুক্ত কোনো অণুজীব থেকে যেই ভ্যাকসিনটা তৈরি হয় সেটাকে বলা হয় কনজুগেট। যেমন হচ্ছে এইচআইভি, যেমন হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। এইচআইভি হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? দেখো, উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে আমরা টিকাকে কয় ভাগে ভাগ করতে পেরেছি? 5 ভাগে। প্রথমে কি পড়লাম? নিষ্ক্রিয়। 1 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড। এটার মধ্যে কি কি আইটেম আছে? কোন কোন রোগের বিরুদ্ধে এই টিকাটা কাজ করে? ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস, র্যাবিস। এটা জাস্ট তোমাদের একটু মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। শক্তিহ্রাস বা অ্যাটিনুয়েটেড, এটার মধ্যে আছে মিজেলস, মামস, জল বসন্ত, টাইফয়েড। তারপরে টক্সয়েডের মধ্যে কি কি আছে লিখেছি, সাব ইউনিটের মধ্যে যা যা আছে, কনজুগেটের মধ্যে কি আছে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। আশা করি বুঝতে পেরেছো। তো এই 5টা ধরন এবং এটা থেকে কোন কোন রোগের টিকা তৈরি করা হয় এটা আমাদের একটু জানা থাকতে হবে। এছাড়াও আরও কিছু টিকা আছে যেগুলোকে বলা হয় মিক্সড ভ্যাকসিন, মানে কয়েকটা টিকা একত্রিত করে তারপরে হচ্ছে আমাদের দেহে পুশ করা হয়। যেমন হচ্ছে এদেরকে বলা হয় মিক্সড ভ্যাকসিন। যেমন হচ্ছে এমএমআর দিয়ে বোঝায়, যেমন মিজেলস, মামস, রুবেলা। কি বললাম? মিজেলস, মামস আর রুবেলা। তারপরে হচ্ছে যেমন বিসিজি, ব্যাসিলাস ক্যালামিটিক ইউরিন।
তারপরে হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া, পারটোসিস আর হচ্ছে টিটেনাস, অর্থাৎ ডিপথেরিয়া, হুপিং কাশি এবং ধনুষ্টঙ্কার। ঠিক আছে, কিছু কিছু টিকা আছে যেমন একটা না কতগুলো একত্রিত করে মিক্সড করে তারপরে সেটা প্রবেশ করানো হয়। এই সকল টিকা দেওয়ার আবার একটা ডিউরেশন আছে, যেমন শিশু জন্মের পর থেকে 16 মাস বয়স পর্যন্ত তাদেরকে 6টা মারাত্মক রোগের টিকা দিতে হয়। এবং এটা কোথায় দিতে হয়, বা হাতে না ডান হাতে না পায়ে, তারপর হচ্ছে স্কিনের নিচে না মাসেলে, এগুলো বিভিন্ন, এখানে ভ্যারাইটি আছে অনেক। এখানে অনেক কিছু আসলে জানার আছে, জাস্ট এত কিছু জানার দরকার নেই, তোমরা এতটুকুন জানলেই হবে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যেটা আগে লিখেছিলাম যে ইপিআই কিছু 6টা মারাত্মক রোগ আছে, যেমন হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, যক্ষা, কলেরা, পোলিও। এই 6টা রোগে পূর্বে এই টিকা আবিষ্কার হওয়ার পূর্বে প্রচুর শিশুরা মারা যেত। তো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে পরে সিদ্ধান্ত নেয় 1974 সালে সারা বিশ্বব্যাপী এই রোগগুলো নির্মূলকরণের উদ্দেশ্যে 2000 সালের মধ্যে সমস্ত শিশুকে টিকাদানের আওতায় আনার জন্য। তো এই প্রেক্ষিতে বাংলাদেশেও এই টিকা কার্যক্রম কর্মসূচি চালিত হয়। টিকাদান কর্মসূচি চালিত হয়, তোমার হচ্ছে ইপিআইকে বলা হয় এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ টিকাদান কর্মসূচি। দেখবে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে নিউবর্ন বেবিরা, শিশু জন্মানো মাত্রই তাদেরকে টিকাদানের আওতায় নিয়ে আসা হয় এবং এই মারাত্মক রোগের টিকা, এবং দেখবে যে একটা টিকার কার্ড দিয়ে দেওয়া হয়। সেই কার্ডের মধ্যে তোমার হচ্ছে 6টি মারাত্মক রোগের টিকা দেওয়া হয়ে থাকে। তো এটা নিয়ে আমি আর প্রিয় শিক্ষার্থীরা একটু অপেক্ষা করো। হ্যালো, হ্যাঁ, আপনি কলিং বেল চাপেন, খুলে দিচ্ছে। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, বসতে বলো। ছয়টি মারাত্মক রোগের টিকা কি কি? 1 নাম্বারটা হচ্ছে টিউবারকুলোসিস, তারপরে হচ্ছে ডিপিটি টিকা, তারপরে হাম, মিজেলস, তারপরে পোলিওটা আবার বিভিন্ন ধরনের হতে পারে, এটাকে বলা হয় ওপিভি, তার মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। কোনো টিকা ইনজেকশন আকারে দেওয়া হয়, আবার কোনোটা হচ্ছে মুখে খাওয়ানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে তোমরা একটু বইয়ে ডিটেলে দেওয়া আছে, এগুলো একটু আলোচনা করে নিও। এখন ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তাটা কি? ভ্যাকসিনেশন কেন প্রয়োজনীয় নিশ্চয়ই বুঝতে পারছো, যাতে ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের মারাত্মক রোগের হাত থেকে সহজেই রক্ষা পাই। এই জন্যই হচ্ছে ভ্যাকসিন দেওয়াটা খুবই জরুরি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা এই সমস্ত কঠিন মারাত্মক রোগ থেকে রক্ষা পায়। এই জন্যই সারা বিশ্বব্যাপী তথা বাংলাদেশও এই টিকাদান কর্মসূচি আওতায় এনে এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করা হয়ে থাকে আর কি। তো এটা তোমার বইয়ের মধ্যে এই ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তাটা দেওয়া আছে, ওখান থেকে একটু পড়ে নিবে। আজকের লাস্ট টপিক হচ্ছে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষের ভূমিকা। দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। আচ্ছা, স্মৃতিকোষটা কি জিনিস? স্মৃতিকোষ বা মেমোরি সেলটা হচ্ছে যখন কোনো জীবাণু, এটা হচ্ছে একটা স্পেসিফিক, আমরা জানি যে তৃতীয় প্রতিরক্ষা স্তরটাকে আমরা বলে থাকি হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হবে। সাপোজ পক্সের অধীনে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা শুধু পক্সের জন্যই কাজ করবে। যেটা হচ্ছে পোলিওর জন্য যে অ্যান্টিবডিটা উৎপন্ন হবে সেটা শুধু পোলিওর জন্যই কাজ করবে।
অন্য কোনো অ্যান্টিজেনের ওপর ওইটা কোনো প্রভাব ফেলবে না। এই জন্যই তৃতীয় প্রতিরক্ষা স্তরটাকে বলা হয় হচ্ছে স্পেসিফিক স্তর। তো এইখানে যে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি উৎপন্ন হয় আমরা জানি বি লিম্ফোসাইটের প্লাজমা সেল থেকে। আচ্ছা, তাহলে স্মৃতিকোষ হচ্ছে এক ধরনের অদানাদাসের লিম্ফোসাইট, এক ধরনের লিম্ফোসাইট। আমরা জানি লিম্ফোসাইট দুই ধরনের। লিম্ফোসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটটা কি করে, দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে জাগ্রত করে এবং জীবাণুকে সরাসরি ধ্বংস করে থাকে। আর বি লিম্ফোসাইটটা কি করে, অ্যান্টিজেন তৈরি করে ওই জীবাণুটাকে নিষ্ক্রিয় করে অথবা টোটালি ধ্বংস করে দেয়। এবং এরা একই সাথে স্মৃতিকোষ হিসেবে কাজ করে। কিভাবে স্মৃতিকোষ হিসেবে কাজ করে, কোনো একটা জীবাণু দেহে প্রবেশের পর তারা তো অ্যান্টিবডি নিঃসৃত করে সেই জীবাণুটাকে নিষ্ক্রিয় করে অথবা মেরে ফেলে। একই সাথে তারা ওই জীবাণুটাকে চিনে রাখে, যাতে ভবিষ্যতে ওই জীবাণু যদি দেহের অভ্যন্তরে আবারও প্রবেশ করে তাহলে তারা ওই স্মৃতির বলেই তারা ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। তো প্রথম অবস্থায় দেহে প্রবেশের পর ওই জীবাণুটাকে যেই গতিতে তাকে ধ্বংস করে ফেলে এটাকে বলা হয় তোমার প্রাইমারি রেসপন্স বা প্রাথমিক সাড়া। আমি বুঝাইতে পারছি? একটু খেয়াল করো, এই বি এবং টি লিম্ফোসাইটগুলো স্মৃতিকোষ হিসেবে কাজ করে। স্মৃতিকোষগুলো কী করে, স্মৃতির অর্থ কী? স্মৃতি অর্থ হচ্ছে কোনো কিছুকে স্মরণ করে রাখা এবং প্রয়োজন মতো সেটা সাবমিট করা। ঠিক আছে? যেমন ধরো তোমার শরীরে একবার পক্স উঠলো, হ্যাঁ, পক্স ওঠার পর কি তোমার দেহের ভেতরে ওই পক্সের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তারপরে তোমার একসময় পক্সটা ভালো হয়ে যাবে। ওই বি এবং টি লিম্ফোসাইটগুলো ওই জীবাণুটাকে ধ্বংস করার সাথে সাথে এটাকে চিনে রাখবে, ওই জীবাণুটাকে সে আজীবনের জন্য চিনে রাখবে। ঠিক আছে? এবং এই সেলগুলো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলো হচ্ছে দীর্ঘ আয়ু বিশিষ্ট হয়, এরা অনেক দিন বেঁচে থাকে। তো এরা ভবিষ্যতে তোমার স্মল পক্স বা চিকেন পক্সটা ভালো হয়ে গেল, ধরো পরবর্তীতে আবার তোমার এটা শরীরে আক্রমণ করলো, কিন্তু ওই যে ভেতরে অ্যান্টিবডি সৃষ্টি হয়েই থাকলো, ইভেন স্মৃতিতে সংরক্ষণ করে রাখলো। এর ফলে কি হবে, সে সেকেন্ডারি রেসপন্স করবে, মানে অনেক দ্রুত গতিতে তারা অ্যান্টিবডির সংখ্যাটাকে আরও বাড়িয়ে দিবে, বাড়িয়ে ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। এটাকে বলা হয় সেকেন্ডারি রেসপন্স। এর ফলশ্রুতিতে কি হবে, তোমার শরীরে যে আবার চিকেন পক্সের জীবাণু ঢুকেছে বা প্রবেশ করেছে সেটা তুমি বুঝতে পারবে না, বাট ওটা শরীরের ভেতরেই মরে যাবে ওই স্মৃতিকোষের আদলে। তাহলে দেখো দেহের প্রতিরক্ষায় আমাদের স্মৃতিকোষ কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় আরও বেশি সুদৃঢ় করতে এই স্মৃতিকোষের ভূমিকা অনস্বীকার্য। স্মৃতিকোষটা কোথা থেকে উৎপন্ন হয়? অস্থিমজ্জা স্টেম সেল থেকে। এখানে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে স্টেম সেল। তাহলে স্টেম সেলটা কি? স্টেম সেল হচ্ছে এক বিশেষ ধরনের কোষ যারা পরবর্তীতে বিভিন্ন ধরনের কোষে রূপান্তরিত হতে পারে। সেই ধরনের কোষগুলোকে বলা হয় স্টেম সেল বা স্টেম কোষ। এরা প্রায় 200 রকমের কোষে 200 রকম কোষে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে? এই স্টেম কোষগুলো কোথায় থাকে? দেখো একটা কথা বলি, একটু ডিটেলেই বলি, এটা তুমি বইয়ে নাই ওইভাবে। যখন আমাদের জন্ম হয়, একটা স্পার্ম এবং একটা ওভামের ফিউশনের ফলে জাইগোট গঠিত হয়। জাইগোট গঠিত হওয়ার পর মাইটোসিস, 2 কোষ, 4 কোষ, 8 কোষ, 16 কোষ, 32 কোষ, এইভাবে কিন্তু আমাদের এই সেলটার বিভাজন হতে থাকে। তো আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, মাতৃকোষের মতোই যে অপত্যগুলো সৃষ্টি হয় তারা দেখতে কেমন হয়, মাতৃকোষের হুবহু একই রকম সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক একই ধরনের কোষ তৈরি হয়। তো এই যে প্রাথমিক অবস্থায় যেই কোষগুলো তৈরি হয় এই কোষগুলোকেই বলা হয় স্টেম সেল। এখন দেখো আমরা যখন আস্তে আস্তে বাড়তে থাকি, বড় হই, যখন ভ্রূণের বর্ধন হতে থাকে, ভ্রূণ যখন বাড়তে থাকে তখন ধরো আমাদের হাত, চোখ, মাথা, চুল, বিভিন্ন অর্গান ডেভেলপ করে, তাই না? তাহলে যদি আমরা প্রথমে ধরে নিই মাইটোসিস প্রক্রিয়া সব কোষ তো একই রকমভাবে তৈরি হয়, তাহলে এই সেলগুলো কি করে তৈরি হয়? এখানেই আসে এই কথাটা যে স্টেম সেল। তখন স্টেম সেলগুলো কি হয়, এরা বিভিন্ন ধরনের কোষে যখন যেটার প্রয়োজন হয় সেই অনুযায়ী তারা পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে? তো স্টেম সেল কিন্তু
প্রাথমিক অবস্থায়, ভ্রূণের প্রাথমিক অবস্থায় এরা সংখ্যায় অনেক বেশি থাকে, পরবর্তীতে এদের সংখ্যা কমে যায়। এরা বিভিন্ন ধরনের কোষে রূপান্তরিত হয়ে বিভিন্ন ধরনের অর্গান গঠিত হয়। তো একটা জিনিস যেটা যে কারণে বলছিলাম, এই যে বি এবং টি লিম্ফোসাইট, যে কোনো কোষেরই একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, তাই না? নির্দিষ্ট জীবনকাল আছে। ধরো তোমার দেহের ভেতরে একটা জীবাণুকে চিনে রাখলে এবং সেটা স্মৃতিতে সংরক্ষণ করে রাখলো, ওই কোষটা কি সারা জীবন বেঁচে থাকবে? অবশ্যই না। ওই কোষটা যখন মরে যাবে তখন সেই স্মৃতিতে যেটা রেখে দিল সেই বার্তাটা সে স্টেম সেলকে দিয়ে যাবে। স্টেম সেল কী করতে পারে? যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। তখন দেহে যদি কোনো একটা ধরো পক্সের জীবাণু আবার আক্রমণ করলো সেকেন্ড টাইম, তখন এই স্টেম সেলগুলো ব্যাপক মাত্রায় কী করবে? এই বি কোষ এবং টি কোষ তৈরি করবে। বোঝা গেল ব্যাপারটা? অনেক সংখ্যায় বি কোষ এবং টি কোষ, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট উৎপন্ন হয়ে ওই জীবাণুগুলোকে আবার ডিস্ট্রয় করে দিবে এবং সে তারা আজীবনের জন্য তাকে চিনে রাখবে। তাহলে দেখো আমাদের দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষ কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই না? আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে আমরা এত কিছু পড়লাম, এখান থেকে শেখার মতো কি কি আছে? এখান থেকে যে পরীক্ষায় কি কি আসবে, তাই না? তোমাদের একটাই চিন্তা হলো আমাদের পরীক্ষায় আগে লিখে পাস করতে হবে। এটার জন্য যেমন আমি প্রথমে বলেছিলাম টিকা বা ভ্যাকসিন, এটার সংজ্ঞা, টিকার সংজ্ঞাটা 19 সালে ঢাকা বোর্ডে এসেছে, 2019-এ। তোমাদের জন্য এটা একটু ইম্পর্টেন্ট। টিকার সংজ্ঞাটা শিখবে। 5 ধরনের যে টিকার কথা বললাম, নিষ্ক্রিয়, শক্তিহ্রাস, সাব ইউনিট, টক্সয়েড, তারপর হচ্ছে কনজুগেট, এই ধরনের টিকাগুলো থেকে কোন কোন রোগের ভ্যাকসিন তৈরি করা হয় সেই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা, ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তাটা জানতে হবে। আর হলো দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষের ভূমিকা, এই জিনিসগুলো একটু ভালো করে স্টাডি করতে হবে। ঠিক আছে, তাহলে তো আমরা এই চ্যাপ্টারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই চ্যাপ্টার মোটামুটি ক্লোজ। এখন তোমরা কে কতটুক পড়েছো তোমাদের ছোট্ট একটা কাজ দিয়ে দিই, বাড়ির কাজ। তোমরা সবাই বাসায় এটা করে একটু আমাকে পাঠাবে, আমাকে ইনবক্স করবে, মেসেঞ্জারে পাঠাবে, আমি দেখে দিব। তোমাদের একটা সৃজনশীল কোশ্চেন দিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো তো? তোমরা একটু এই সৃজনশীল কোশ্চেনটা একটু উঠিয়ে নাও, হ্যাঁ? এটা দেখে তোমরা আনসারটা করে আমাকে পাঠাবা। তো চিত্র এ আর চিত্র বি, গ নম্বরটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত এ চিত্রটি কোন প্রতিরক্ষা স্তর নির্দেশ করে তার বর্ণনা দাও। আর ঘ নম্বরটা হচ্ছে এখানে লিখলাম, নিচে দেখা যাবে না। উদ্দীপকের বি চিত্রটি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থায় কিভাবে? বিচিত্রটা নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যান্টিবডি, অ্যান্টিবডি কিভাবে প্রতিরক্ষায় সাহায্য করে থাকে সেই জিনিসটা বিশ্লেষণ করতে হবে। তাহলে এই প্রশ্নটা তোমরা সবাই একটু খাতায় তুলে নাও এবং এইটা তোমরা কমপ্লিট করে আমাকে ইনবক্স করবে। তাহলে এখন 10ম অধ্যায় তো শেষ হয়ে গেল, এখন আমরা কোন অধ্যায়টা পড়বো, তাই না?
যেহেতু এখনও কলেজ খোলা আনসার্টেন, অনিশ্চিত যে কবে খুলবে সেটা আমরা এখনও বলতে পারছি না। তো আমাদের পড়াশোনাটা তো বসে থাকলে হবে না, চালিয়ে যেতেই হবে। আমাদের বাকি আছে আর 2টা অধ্যায়, নবম এবং দ্বাদশ অধ্যায়। তো আমি তোমাদের দ্বাদশ অধ্যায়টাই শুরু করব, মানব দেহের আচরণ, প্রাণী আচরণ। তো প্রাণী আচরণ এই অধ্যায়টা আমি পড়াবো নেক্সট উইকে, তোমরা একটু পড়ে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসার কাজটা অবশ্যই করবে আশা করি। ভালো থাকো, গুড বাই।